আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। তো এর আগে যেমনটা আমরা বলেছিলাম যে মার্কেটের বাইরে কিছু ইস্যু আছে যেগুলো আমাদেরকে প্রভাবিত করছে। এরকম হচ্ছে মার্জিন ঋণ 2025, 5 ব্যাংকের মার্জার ও বিনিয়োগকারীদের অধিকার, জাতীয় নির্বাচন, দুর্বল লিজিং ইত্যাদি কথা বলেছিলাম। জাতীয় নির্বাচনের বিষয়টা একটু পরিষ্কার হয়েছে এবং মার্কেটও পজিটিভের দিকে যাচ্ছে। এখন মার্কেট এবং নির্বাচন, বেসিক্যালি নির্বাচনের সাথে মার্কেটের খুব ডাইরেক্ট তেমন কোনো রিলেশন নাই, আমার ব্যক্তিগত বিচার বিশ্লেষণ। আর যে বিষয়গুলা আমাদের নজরে আসছে, দুইটা ইস্যু। একটাই মূলত যে মার্কেট ভালো হয়ে যাবে, এই নির্বাচন হইলে, নতুন সরকার আসলে, গণতান্ত্রিক সরকার আসলে ইত্যাদি মার্কেট ভালো হয়ে যাবে। তাহলে মার্কেট ভালো হওয়াটাকে আমরা কি বুঝি? মার্কেট ভালো হওয়া মানে হলো যে অনবরত হায়ার হাই হতে থাকবে, হায়ার লো হতে থাকবে, কোনো লোয়ার লো হবে না, কোনো আর কোনো লোয়ার লো হবে না। এখান থেকে হাই হয়েছে, আবার একটা কারেকশন হয়েছে, কারেকশন হয়ে আবার উপরে যাবে, কিন্তু আর কখনো লোয়ার লো করবে না, লোয়ার লো করতে পারবে না। এই রকম যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো যে মার্কেট ভালো হয়ে গেছে। এখানে নেমে আসতে পারে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে, অর্থাৎ সিরিজ অফ হায়ার হাই, সিরিজ অফ হায়ার লো হবে। এমনটা হইলে পরে আমরা বলতে পারবো যে মার্কেট ভালো হয়ে গেছে বা ভালো হয়ে যাবে, বলতে যা বুঝি। আরেকটা ইস্যু হলো যে মার্কেট বাড়বে। ইয়েস, এটার সাথে আমরা একমত। মার্কেট কেন ভালো হবে না বা ভালো হয়ে যাবে না সেটা আমরা আলোচনা করব। তো মার্কেট বাড়বে, বাড়তে পারে। মার্কেট যেমনটা আমরা এখানে দেখছি যে মার্কেট বাড়তে পারে, ইয়েস, মার্কেট বাড়তে পারে, এতে কোনো দ্বিমত নাই। যে কোনো সময় মার্কেট বাড়তে পারে, কোনো উপলক্ষ নিয়েও মার্কেট বাড়তে পারে, উপলক্ষকে ভিত্তি করে মার্কেট বাড়তে পারে, বা মার্কেট বাড়ার এবং ওই ইভেন্ট, বর্তমান যেটা আছে জাতীয় নির্বাচন, তফসিল ঘোষণা ইত্যাদি, এইগুলা কোয়েনসাইড করতে পারে। এখন যে বিষয়গুলো দাঁড়াইছে যে আমাদের মার্কেট ভালো হওয়ার ক্ষেত্রে এক নম্বরে যেটা ছিল যে মার্কেট ভালো হয়ে যাবে, এটার ক্ষেত্রে ব্যাপক কি আছে, বাধা আছে। যেমন মার্কেট ভালো হওয়ার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় যে দুইটা বিষয় আছে, আমরা খানিকটা আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে যে রিফর্ম বা সংস্কার করা, এটা করতেই হবে। রিফর্ম সংস্কার করলে পরে ট্রেডার বা ইনভেস্টরদের যে ফান্ড আছে, ফান্ডের একটা সেফটি নেট, সেফগার্ড তৈরি করে দেওয়া, একটা নিরাপত্তা বলয় তৈরি করে দেওয়া, যেটা ভেঙে ফাঁক ফোকর গলায় এই ট্রেডারদের বা ইনভেস্টরদের এই ফান্ডগুলাকে না নিয়ে যেতে পারে। তার জন্য সংস্কার অত্যন্ত জরুরি। কিন্তু দেখা যাচ্ছে যে নানান ফন্দি ফিকির করে এই সংস্কারগুলোকে আটকে দেওয়া হচ্ছে, মার্কেট ভালো হবে না। আরেকটা হচ্ছে যে আইনের শাসন। আইনের শাসন, যারা এই মার্কেট থেকে নানা ফন্দি ফিকির করে, আর্থিক অপরাধ করে টাকা বের করে নিয়ে চলে গেল, এই তাদের আর্থিক অপরাধের জন্য তাদেরকে শাস্তি পেতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আমরা আইনের আওতায় না আনতে পারি তাহলে এই ধরনের ঘটনা আবারও ঘটবে, আবারও মার্কেট একটা বড় ডিপ্রেশনে চলে যাবেই। এখন আমরা ধরে নিলাম যে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার আসবে, এই গণতান্ত্রিক সরকারের আওতায় বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমাদের
চিটাগং স্টক এক্সচেঞ্জ ইত্যাদিতে যারা আসবেন তারা অত্যন্ত সৎ, তারা অত্যন্ত দক্ষ, তারা অত্যন্ত অভিজ্ঞ হবেন, তারা অত্যন্ত পরিশ্রমী হবেন এবং অত্যন্ত মেধাবী হবেন। এই রকম একটা ভালো টিম আমরা পাবো ধরে নিলাম। এখন এই ভালো দক্ষ, অত্যন্ত দক্ষ টিমের কাছে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো যে আমাদের একাধিক দুর্বল ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, জং ধরা আইপিও, এইগুলার সংখ্যা অনেক, 100টার বেশি হবে। তো এই দুর্বল প্রোডাক্ট নিয়ে মার্কেট ভালো হয়ে যাবে। তাহলে ভালো করতে গেলে এই দুর্বল ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, জং ধরা যে সমস্ত আইপিও এসেছে এদেরকে ভালো করতে হবে, মার্কেট ভালো হয়ে গেলে। তাহলে ভালো করতে গেলে কি সময় লাগবে? এই 100টা 150টার স্টক এবং ইউনিটকে ভালো করতে গেলে কত বছর লাগবে? 10 বছর, 15 বছর, 20 বছর ইত্যাদি। এখন আমরা আসি যে আরো একটা চ্যালেঞ্জ হচ্ছে যে গত সরকারের সময় পলিটিক্যাল একটা ফান্ড এসেছিল। সেই পলিটিক্যাল ফান্ড যথেষ্ট দক্ষ ছিল না, কিন্তু সরকারি বেসরকারি লোকজন আমরা তাদেরকে সমস্ত ফাঁক ফোকর দেখিয়ে দিয়েছি, কিভাবে চুরি করতে হবে, কিভাবে আর্থিক অপরাধ করেও কোনো আইনের আওতায় আসা যাবে না, সেই পথগুলো দেখিয়ে দিয়েছি। এই এর সাথে কিছু অসৎ অডিট ফার্ম আছে, ইন্টারমিডিয়েটরি ইনস্টিটিউশনগুলো জড়িত আছে, বিএসসিসি বা ডিএসসির কোনো কোনো কর্মকর্তা লেভেলের জড়িত থাকতে পারে, বাইরে কোনো এক্সপার্ট লাইক পি.কে. হাওলাদার, এস আলম তারা জড়িত থাকতে পারে ইত্যাদি। তো মূল কথা হচ্ছে যে মার্কেট থেকে অসমর্থিত বা এটার কোনো রেকর্ড এখনো পর্যন্ত সরকারি পর্যায়ে নাই, কোথাও কোথাও শোনা যাচ্ছে যে এই চক্রটা মার্কেট থেকে 1 লক্ষ কোটি টাকা, মিনিমাম 80,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকার মতো নিয়ে গেছে। আচ্ছা গেল, তাহলে 1 লক্ষ কোটি টাকার একটা ভ্যাকিউম, আর্থিক ভ্যাকিউম আছে। তো এই ভ্যাকিউমের বিপরীতে দেখা যাচ্ছে সরকার কখনো কখনো আইসিবিকে দেওয়া হচ্ছে 1,000 কোটি টাকা, তার মানে 100 ভাগের 1 ভাগ। তাহলে এই যে আর্থিক একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, এই ভ্যাকিউম তৈরি করতে কত বছর লাগবে? 10 বছর, 15 বছর, 20 বছর, আমি জানি না। তবে এইটুকু বুঝতে পারি যে এই যে বিপুল ভ্যাকুয়াম আছে এটা তৈরি করতে আমাদের একটা লং টার্ম ইফেক্টিভ প্ল্যান দরকার হবে। তাহলে দুর্বল কোম্পানি এবং ইউনিটগুলাকে ঠিক করতে এবং আর্থিক যে ভ্যাকুয়াম তৈরি হয়ে আছে আমাদের এখানে, সেইগুলাকে ঠিকঠাক করতে একটা লং টার্ম প্ল্যান লাগবে। আমাদের অত্যন্ত সৎ, দক্ষ, পরিশ্রমী ইত্যাদি একটা কমিটি চলে আসলো, রাতারাতি মার্কেট ভালো হয়ে যাবে এমনটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। অনেকে বলছেন যে গণতান্ত্রিক সরকার চলে আসলে লোকাল এবং ফরেন ফান্ড আসবে। লোকাল ফান্ড আসতেই পারে, যেমনটা গত সরকারের সময় পলিটিক্যাল ফান্ড আসছিল, এইবারও আবার আসবে, আবার লুটপাট হবে, আবার একই ঘটনাগুলার পুনরাবৃত্তি হবে, যদি না আইনের শাসন এবং ট্রান্সপারেন্সিগুলা পরিষ্কার হয়। এবং আইনের শাসন, ট্রান্সপারেন্সিগুলাকে ঠিকঠাক করার জন্য আবার দরকার রিফর্ম। আচ্ছা গেল, লোকাল ফান্ড আসতে পারে। ফরেন ফান্ড আসবে কিনা বিরাট বড় কোশ্চেন মার্ক আছে, কারণ আমরা যেমনটা হুজুকে এবং হুটহাট করে ইনভেস্ট করি বা ট্রেড করি, ফরেন ফান্ডগুলা তা করে না। ফরেন ফান্ডগুলা অনেক 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 যাচাই বাছাই করে তারা কিনবে। অনেকে মনে করতেছে যে আমাদের স্টকের প্রাইস তো অনেক কম, এই কম যে ভ্যালু আছে এই ভ্যালুটাই আকর্ষণ করবে। নো, কম দামে আছে এর অর্থ এই না যে কোম্পানিটা ভালো, তারা কোম্পানির স্ট্রেংথ দেখবে
এবং আরও কিছু যেটা দেখবে যেটা আমাদের মাথার মধ্যেই নাই এমন কিছু তার প্রশ্ন করবে বা ইন্ডিকেটর নিয়ে আসবে। তাহলে সারমর্মতে যেটা হইলো যে আমাদের মার্কেটটাকে ভালো করতে গেলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এবং সঠিক বাস্তবায়ন করতে হবে। তো মার্কেট রাতারাতি ওভারনাইট যে সমস্ত দুর্বলতার কথা বললাম এই দুর্বলতা ওভারনাইট আমার ব্যক্তিগত মতামত যে সম্ভব না। দেখা যাক। তো মার্কেট বাড়বে বা বাড়তে পারে, তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে গত সেশনে আমরা যেমনটা বলেছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স ছিল ৪৯৯২। এই সপ্তাহে ৪৯৯২ উপরে ক্লোজিং বেসিসে শেষ হইতে পারে নাই। এই যে পারে নাই এইটাই তার দুর্বলতা এবং পরবর্তীতে আমরা একটু কারেকশন দেখতে পাইলাম বা মার্কেট স্লো ছিল। এর আগেও আমরা এখানে যেটাকে ক্রিটিক্যাল বলেছিলাম, ক্রিটিক্যাল সাপোর্ট ৫০৪৩, এই ৫০৪৩কেও অনার করেছে, সেটা ভাঙতে পারে নাই। এই প্রেক্ষাপটে এখন আমরা দেখব যে আমাদের মার্কেট বাড়বে এইটার আওতায়, ২ নম্বরে মার্কেট বাড়বে, সেটা কেমন করে হয়। তো স্পষ্টভাবেই যেটা হলো যে আমরা এই যে চার্টের নিচের দিকে দেখি, এই যে এটা কত নভেম্বর, ১৬ নভেম্বর থেকে যে মার্কেটটা উপরের দিকে গেল, বুলিশ টার্ন নিল, এই বুলিশ টার্ন কিন্তু এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে। মার্কেট ইন আপট্রেন্ডেই আছে। এই আপট্রেন্ডের মধ্যে এই আপ ডাউন করছে। মার্কেট ইজ ইন আপট্রেন্ড পরিষ্কারভাবে। আমরা একটা বড় চ্যানেল ড্র করি। চ্যানেল ইজ আপ, সো ট্রেন্ড ইজ আপ। তাহলে ১৬ নভেম্বর থেকে মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন আমাদের খুব এটা বড় টাইম ফ্রেমে, আমরা আরেকটু ছোট টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে না, আওয়ারলিতে আওয়ারলিতে বড় ট্রেন্ড যেটা, এটা হলো, আমরা একটু লেখি পরিষ্কার হবে। এই চূড়োটা হচ্ছে ওয়েভ এ, সাবসিকুয়েন্ট আমরা যেটাকে সাপোর্ট হিসাবে গত সপ্তাহে বলেছিলাম সেটা হচ্ছে আমাদের ওয়েভ বি। বর্তমানে যে আপট্রেন্ড চালু আছে সেটা হচ্ছে ওয়েভ সি, এবিসি করেই হবে। তাহলে এখন হইল যে এইটা একটু বড় ট্রেন্ড, আমরা একটু এখন ছোট ট্রেন্ডে আসি, অপেক্ষাকৃত ছোট ট্রেন্ডে আসি। তাহলে ছোট ট্রেন্ডে আমরা দেখি যে এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেল ইজ আপ, সো ট্রেন্ড ইজ আপ। এই ছোট ট্রেন্ডেও মার্কেট আপ ট্রেন্ডে আছে। তাহলে এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ, কার্যকরী। এর আগেও আমরা বিভিন্নভাবে দেখেছি, এইবারও দেখব যে যতক্ষণ পর্যন্ত এই চ্যানেলকে ভাঙতে না পারবে ততক্ষণ পর্যন্ত মার্কেট মোটিভ ইম্পালসিভ হবে না, মেইন ট্রেন্ড হবে না। যখনই এটা ভাঙতে পারবে তখন আমরা বলবো যে মার্কেট মুভস আন্ডার ইম্পালসিভ মুভ, মোটিভ ফর্মে আছে, আপ ট্রেন্ডে আছে, মেইন ট্রেন্ডে আছে, এই টাইম ফ্রেমে, যেটা একটু আগে ওয়েবসি দেখালাম। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর যে বা ক্লু আমাদেরকে দিচ্ছে পরিষ্কারভাবে এবং কনফার্মেশন দেবে যে সেটা ভালো কি খারাপ, ভালো হতে পারছে কি না। সো এইটা একটা গেল। আর এর আগে অ্যাজ ইউজুয়াল আমরা ৪৯৯২ যেটা গত সপ্তাহে বলেছিলাম সেটা তো কারেকশন হিসাবে থাকলো। এছাড়াও
এছাড়াও আমরা দেখি যে আমাদের ডাউন ট্রেন্ডটা 5 ওয়েভ মুভমেন্টে ছিল 1 2 3 4 and 5। তাহলে আমাদের যে ওয়েভ 2 এইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এটাকে ভাঙাটা কঠিন হবে। এই ওয়েভ 2টাকে যেহেতু কঠিন হবে, তাহলে এইটাকে আমরা একটা রেজিস্ট্যান্স হিসাবে ধরতে পারি। এটার ওয়েভ 2টা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5045 5045 টেক্সট, এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স 2। তাহলে আর আর হইল যে আমাদের ডাবল টপ তো অ্যাজ ইউজুয়াল সব সময় একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবেই। এটাকে আমরা রেজিস্ট্যান্স 3 বলি। রেজিস্ট্যান্স 3। তাহলে 1 কোনটা? 1 হলো যে আমাদের চ্যানেলের যে রেজিস্ট্যান্সটা আছে, এটা রেজিস্ট্যান্স 1। তাহলে আমরা 3টা রেজিস্ট্যান্স পাইলাম। এই আগামী সপ্তাহে আমরা এগুলাকে পর্যবেক্ষণ করতে হবে। মেইন রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এই 1, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। রেজিস্ট্যান্স 2, এটাও গুরুত্বপূর্ণ জায়গা। আর ডাউন মার্কেটে ডাবল টপ অত্যন্ত কার্যকরী একটা ফাংশন করে থাকে, রোল প্লে করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে আমরা যেমনটা দেখলাম যে মার্কেট অ্যাডভান্সিং টুয়ার্ডস দ্য ম্যাচুরিটি, এই যে ট্রেনটা শুরু হয়েছে 16ই নভেম্বরে, সেই ট্রেনটা ধাপে ধাপে ম্যাচুরিটির দিকে এগিয়ে যাচ্ছে। এখন অনেকে যে আরেকটা ইস্যু আমরা বলি নাই, যেটা মার্কেট বাড়বে। মার্কেট বাড়লে কি হয়, যে অনেকে আমরা মনে করি যে এইটা ইনভেস্টমেন্টের একটা সুযোগ চলে আসলো। ওয়েল, হইতে পারে, কিন্তু আপনাকে আরেকটা ইস্যু মাথায় রাখতে হবে যে কিছু মার্কেটে কিছু স্মার্ট এবং ট্যালেন্ট গ্রুপ আছে যারা জানে যে মার্কেট যখন ম্যাচুরিটির দিকে যাচ্ছে সেটা সেল করার একটা অপরচুনিটি। এবং গুরুত্বপূর্ণ কেন, যে চাহিদা মোতাবেক পরিমাণে অধিক পরিমাণে সেল করা যায়। দেয়ার উইল বি লটস অফ বায়ার অ্যান্ড সেলার। যেহেতু বায়ার বেশি, বিক্রি করাটা সহজ, উচ্চ মূল্যে এবং প্রয়োজনীয় পরিমাণে। এই বিষয়টা মাথায় রেখে ট্রেড করলে সুবিধা হবে বলে মনে করছি। তো অ্যাজ অলওয়েজ আমরা বলি কি যে আমাদের আছে, কি বলে, ইনভ্যালিডেশন। তাহলে ইনভ্যালিডেশনটা কি? ইনভ্যালিডেশনটা হলো, আমরা বলেছি যে মার্কেট মুভস টুয়ার্ডস দ্য ম্যাচুরিটি। যেহেতু ম্যাচুরিটির দিকে যাচ্ছে, তাহলে আমাদের আগে যে ছিল, রেজিস্ট্যান্স জোনটা ছিল, এই জোনটা পার করতে পারবে না। আমরা এবিসি দিয়েও একটু আগে দেখলাম যে জোনটা পার করা মুশকিল আছে। এবিসি 16 নভেম্বর থেকে টপ, বি কারেকশন, এবিসি সামথিং লাইক দ্যাট, খুব বেশি হইলে। তাহলে তাহলে উপরের দিকে আমাদের এইটা ইনভ্যালিডেশন আছে, আর নিচের দিকে আবার ইনভ্যালিডেশন আছে। বিকজ কারণটা হলো যে আমরা বলছি যে মার্কেট ইন বুলিশ মুভমেন্ট, র্যালিতে আছে, ছোট হোক বড় হোক র্যালিতে আছে। এই যে র্যালিতে আছে, তাহলে এই র্যালিটা ইনভ্যালিড হয়ে যাবে, বুলিশ র্যালিটা আপ হয়ে যাবে যদি লোয়ার লো করে। অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিতে পারি 4872।
4872 নিচে চলে আসলে আমাদের এই বুলিশ যেটাকে আমরা বলছি যে মুভমেন্টটা ম্যাচুরিটির দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এবং যত উপরের দিকে যাচ্ছে ট্রেন্ডটা তত ম্যাচুরিটির দিকে যাচ্ছে। তার মানে মার্কেট ইজ মুভস আপ সাইড, উপরের দিকে। সুতরাং নিচের দিকে যদি লোয়ার লো করে তাহলে আমাদের এই ইন্টারপ্রিটেশনটাও বাতিল হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।